নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, যে অত্যাচার আস্তে আস্তে সহ্যের সব সীমা পার করে গেছে। হিন্দুদের উপর যেভাবে আক্রমণ চলছে এবং যেভাবে ষড়যন্ত্রের জাল এই ইউনুস মাফিয়া রাজটা তৈরি করেছে, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আর এই পরিষ্কার হয়ে যাওয়ার পরে কিন্তু ভারত সরকারের পক্ষে পদক্ষেপ নেওয়া জরুরিও হয়ে গেছে। ভারত সরকার শুধুমাত্র বার্তা দিয়েই কি থেমে থাকবে? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের পাশের দেশ বাংলাদেশ, যেখানে আমাদের সনাতনী ভাই বোনেরা কিভাবে আহত হচ্ছে, কিভাবে তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছে, কিভাবে আক্রান্ত হচ্ছে সবাই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রেখে দিয়ে ভারতবর্ষের সমস্ত যারা সনাতনী আছে তাদেরকে যেন একটা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে। সেখানকার সনাতনীদের উপরে আক্রমণের জন্য সবাইকে একত্রিত করা চিন্ময় প্রভুকে আটকে রেখে কার্যত বাংলাদেশের এই ইউনুস মাফিয়া রাজ বুঝিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের মদদ নিয়ে মৌলবাদী কট্টরবাদীদের নিয়ে একটা অদ্ভুত স্বপ্নের রাজ্যে বাস করছে। আর যে স্বপ্নটা হয়তো তাদেরকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ কবরে পৌঁছে দেবে, কারণ সেই জায়গায় যাচ্ছে। আগে দেখে নিন মাত্র 4 মিনিট 33 সেকেন্ডের জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ছোট্ট রিপোর্ট দেখুন। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার পেছনে কারণ কি জানতে গেলে আপনাকে দেখতে হবে এই যে সার্জিস আলম, অর্থাৎ যে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের যে মাথা, যে আর কি পরিবর্তনের ডাক দিয়ে সবচেয়ে বেশি রাস্তায় নেমেছিল, তার উক্তিগুলো কিভাবে সে সবাইকে উস্কাচ্ছে বাংলাদেশে থাকা ইসকনের লোকেদের, সন্ন্যাসীদের মারার জন্য এবং হিন্দুদের মারার জন্য। একটু দেখুন এবং দেখার পরে আপনি বিচার করুন যে কোন পরিস্থিতি আছে সেখানকার হিন্দুরা। দেখুন তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, উনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। এমন ছোটখাটো কিছু জঙ্গি ইসকনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়দা। শুনলেন আপনারা সার্জিস আলম কিভাবে বাংলাদেশ থেকে হিন্দুদের এবং ইসকনে যারা সন্ন্যাসী তাদেরকে তাড়ানোর জন্য কিভাবে উস্কাচ্ছে জনগণকে, এবং এর ফলটা কি হচ্ছে সেটা দেখবেন। দেখুন এর পরের অংশটুকু দেখুন, ভালো করে দেখুন। শুনতে পেলেন কিভাবে বলছে এরা ইসকনদের এক একটা ইসকন ধর এবং জবাই কর। জবাই করার কথা বলছে। জবাই করা মানে গলা কেটে ফেলে দেওয়া। ভালো করে ভাববেন, খাসিকে জবাই করার পরে যেগুলোকে আমরা খাই না, ওই কসাইরা জবাই করে, সেভাবে জবাই করতে বলছে হিন্দু ইসকনের যে সন্ন্যাসী আছে তাদের এবং হিন্দুদের। অবশ্যই এইরকম সব কাঠমোল্লাগুলো দাড়ি ফাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে এবং এরা পারলে মেরেই ফেলবে। আর এইভাবেই চলছে হিংসা গোটা বাংলাদেশ জুড়ে। আর আমরা চুপ করে বসে আছি। এরপর দেখুন। বাংলায় হবে না ইসকনের ঠিকানা, ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না, ইসকনের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, ইসকনের চামড়া, ইসকনের চামড়া, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দেখলেন কিভাবে ইসকনের চামড়া গুটিয়ে দেব আমরা, স্লোগানটা মনে পড়ে যাচ্ছে না? এই রাজ্যে একবার এরকম একটা স্লোগান উঠেছিল না, চামড়া গুটিয়ে দেব আমরা। এসব বাংলাদেশের স্লোগান, আর এই দেশে এই রাজ্যেও এইসব স্লোগান চলে এসছে।
ভাববেন ভালো করে কি চলছে। আর এইভাবেই কিন্তু বাংলাদেশের মধ্যে ইসকন সন্ন্যাসীদের মারার কথা হচ্ছে, জবাই করার কথা হচ্ছে এবং ইসকনের লোকেদের তাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে। প্রকারান্তরে হিন্দুদেরই মারার কথা বলছে, হিন্দুদেরই তাড়িয়ে দেওয়ার কথা বলছে। আর কবে চোখ খুলবে আমি জানি না। ভারতে থাকা প্রত্যেকটা মানুষের উচিত এই বিষয় নিয়ে প্রতিবাদ করা, প্রতিবাদে মুখর হয়ে ওঠা এবং বলা সবাইকে যে আপনারা সবাই নামুন, প্রতিবাদ করুন। দেখুন এরপরে কে দেখছেন, এটা একটা মন্দির ছিল, কিভাবে ভেঙে দেওয়া আছে দেখুন। মন্দিরটা কীভাবে ভাঙা হয়েছে আপনারা দেখুন, ভালো করে লক্ষ্য রাখুন। এই মন্দিরগুলো ভাঙা হয়েছে, ইসকনের চামড়া গুটিয়ে দেবো আমরা, ইসকন নয়, এখানে সবাইকে মারা হচ্ছে। অর্থাৎ মারবে যখন তখন হিন্দু ভেবেই মারবে, তখন কে ইসকনের কৃষ্ণ ভক্ত আর কে কালী ভক্ত দেখে না। কালী মন্দির ভাঙা আছে। এবার বাড়িগুলো দেখুন, এই বাড়িগুলো প্রত্যেকটা কী করে যেন ঝড় বয়ে গেছে। আর এই ঝড়টা হচ্ছে ওখানকার কাঠমোল্লাদের ঝড়, যারা ভেঙে তছনছ করে দিয়েছে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা, হিন্দুদের খতম করা। দেখুন কীভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে সব কিছু। এইভাবে আক্রমণ চালাচ্ছে বাংলাদেশে মোল্লাগুলো, কাঠ মোল্লাগুলো এবং জিহাদিরা, যাদের লক্ষ্য আবার হচ্ছে গাজবে হিন্দ করা। মানে সাহস দেখুন, বাংলাদেশে হিন্দুদের মারার পরে ভারতবর্ষকে দখল করবার চিন্তা করছে, দুঃস্বপ্ন দেখছে এই সমস্ত এই কাঠ মোল্লাগুলো। অর্থাৎ এই হুজুর খেজুর গেজুরের এই রাস্তা, এই রাজ্য, এই দেশটা। এই দেখুন কীভাবে ভাঙা হয়েছে সব কিছু। দেখুন 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 দেখলেন। আশা করি এতে আপনি বুঝে গেছেন যে কিভাবে শুধুমাত্র ইসকনকে টার্গেট করা হচ্ছে তা নয়, টার্গেট করা হচ্ছে সমস্ত হিন্দুদের। দেখুন, আমি আপনাদের সামনে প্রথম থেকে বলে এসেছি, বারবার বলে এসেছি, আপনি ইসকন বা আপনি অন্য কোনো রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ, যে সংগঠনই করুন, কিন্তু কাঠ মোল্লাদের চোখে আপনি একজন হিন্দু মানে কাফের। আপনি খ্রিস্টান হন বা বৌদ্ধ হন বা শিখ হন বা পার্সি হন, আপনি তাদের চোখে অর্থাৎ কট্টরবাদী জেহাদি মুসলিমদের চোখে আপনি একজন কাফের। আর কাফেরদের বধ করা যেতেই পারে, সেই চিন্তা ভাবনা নিয়ে এই কট্টরপন্থীরা, জেহাদিমূলক মানসিকতার বাংলাদেশের কাঠমোল্লারা একের পর এক হিন্দুদের পূজাস্থল সমস্ত জায়গা মারছে, ভাঙছে, লুট করছে, আগুন লাগাচ্ছে, ব্যবসার জায়গা নষ্ট করছে, মানুষকে মেরে ফেলছে। আর মানুষকে মেরে ফেলে তারা উল্লাসে বলছে আমরা করে দেখাচ্ছি, এবং হিন্দুদের ভারত ছাড়া করবে। অনেকেই ভাবছেন ইসকনের বিরুদ্ধে লড়াই হচ্ছে। আমি দেখছিলাম বেশ কজন সেকুলারিজম দেখানোর জন্য, এরা অ্যাকচুয়ালি যে কোথাকার কে, এদের ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে এরা কারা, যারা বলছে যে বাংলাদেশে ইসকন ইচ্ছে করে গন্ডগোল পাকাচ্ছে। জানি না তারা কারা। যতক্ষণ না পর্যন্ত আগুন গায়ে না লাগছে না, সে বোঝে না যে আগুনের জ্বালা কতটা। যারা বাংলাদেশ থেকে এদেশে চলে এসছেন অত্যাচারের শিকার হয়ে, যারা নিজেদের মান সম্মান ধর্ম বাঁচানোর জন্য আমাদের দেশে ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের মধ্যে অনেককে দেখছিলাম যে সেকুলারিজম যেন দেখাচ্ছে, যেন উতলে পড়ছে তাদের। আসলে বাপ ঠাকুরদা চলে এসছে তো, তাদের কাটা ঘা, অর্থাৎ এই কাঁটা তালের বেড়া টপকানোর সময় যে কাটা ঘা হয়েছিল সেটা দেখেনি সেই মায়েদের, ঠাকুমা বা দিদা যারা আছেন আর কি, তাদের কান্না, তাদের ভয়, কেন পালিয়ে আসতে হয়েছিল তারা ভুলে গেছে। তাই আজকে তারা সেকুলারিজম বা সেকুলার দেখান, বা রকের ভাষায় বলতে গেলে বলতে হয় সেকুলারিজম মারায়। এদের লজ্জা বলে কিচ্ছু নেই। এখন এমন পরিস্থিতি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের সাহসটা দুঃসাহস হয়ে গেছে কিছু কাঠমোল্লার। তাই তারা ভারতবর্ষে জাতীয় পতাকা তাকে মারিয়ে যাচ্ছে, তার উপর পা দিয়ে ছবি তুলছে এবং সেই ছবিগুলোকে পোস্ট করা হচ্ছে। অর্থাৎ আমাদের জাতীয় পতাকাকে অপমান করা হচ্ছে। তিরঙ্গার ওপরে হেঁটে যাওয়া, দেখুন চাইলে আমরা রোজ সকালবেলা বাংলাদেশের এই পতাকাকে থুতু দিয়ে সামনে দেখাতে পারি, জুতোর মধ্যে লাগিয়ে জুতো পালিশ করছি আমি ছবি দিতে পারি, কিন্তু কোনো দেশকে অসম্মান করা, কোনো দেশের জাতীয় পতাকাকে অসম্মান করাটা আমাদের কাছে মনে হচ্ছে যেটা খারাপ। বাংলাদেশের কাঠমোল্লাগুলো এখন পাকিস্তানের কাঠমোল্লাগুলোর সমান, আর এই দুটোই আমাদের পক্ষে ক্ষতিকারক। আজকের আমি প্রতিবেদনটা এই জন্য বলতে বসেছি বা করতে বসেছি, সেটা হচ্ছে ভারত সরকারের এবার পদক্ষেপ নেওয়ার সময় হয়ে গেছে। আপনারা পরিষ্কার করে দেখলেন, আমি জানি আপনারা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক বড় বড় পদে আছেন। এবার আপনাদের সামনে তো হাতে একটা হাতিয়ার এসে গেছে যে কিভাবে ভেতরে এই সার্জিস আলম ছাত্র শিবিরের যে মাথা, যারা পরিবর্তনে ডাক দিয়েছিল, তারা অ্যাকচুয়ালি পরিবর্তন কাকে কাকে কি কি করতে চাইছে এবং কিভাবে
কিভাবে ইস্কনের ওপরে আক্রমণ নামিয়ে আসছে। বহু জায়গায় ইস্কনের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছে জোর করে, ভক্তরা পালিয়ে গেছে, কারণ উন্মত্ত মৌলবাদী কাঠমোল্লা জেহাদিগুলো তারা হাতে বাঁশ নিয়ে লাঠি নিয়ে নেমে পড়েছে। আসলে সংখ্যায় বেশি আছে তো, সংখ্যা তত্ত্বের কাছে অনেকে বড় বড় ডায়লগ মারেন, সংখ্যা যখন ছাপিয়ে যাবে না, এই রকম হাল হয় হিন্দুদের, বাংলাদেশের দেখছে। এবং সেখানে ইস্কনের মন্দির ভাঙা হচ্ছে, ইস্কনের পুড়িয়ে দেওয়া হবে, এটা নয়। হিন্দু মানেই তারা বদযোগ্য হয়ে গেছে, তাদের মূর্তি ভাঙতে হবে। অর্থাৎ মূর্তি ভাঙার দিন, ওই যে বলে এক কাঠমোল্লা, তার ভিডিও খুব ফেমাস হয়েছিল। এই হারামজাদা মার্কা কাঠমোল্লাগুলো, হুজুর খেজুরগুলো আবার বাংলার আবার এই ভারতবর্ষেও আসে। ভারতবর্ষে এসে তারা আবার চিকিৎসা করায়। চোখের ছানি পড়লে, পেটের ভেতরে কিছু গড়বড় হলে তারা ভারতবর্ষে আসে। শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন যে এখানে সব চিকিৎসা বন্ধ করতে হবে, অর্থাৎ ডাক্তারি চিকিৎসা করার জন্য আসা বন্ধ করতে হবে। আর আমাদের নজর রাখতে হবে, যে সমস্ত কাঠমোল্লাগুলোর ছবি ভিডিও দেখা যাচ্ছে, এদেরকে আমাদের চিনে রাখতে হবে। বাংলাদেশ থেকে ভারতবর্ষে কোনো জায়গায় চিকিৎসা করতে এলে বাঙালিরা কি করবে আমি জানি না, কারণ বাংলার বুকে বেশি করে বাঙালিদের দেখছি আমি, তাদের মধ্যে যেন একটা অন্যরকম মানসিকতা আসছে। খুব কম মানুষকে দেখছি নামতে, উচিত ছিল সবার নামছে না, ভেবে চিনতে নামছে। আর এখানকার ওই ছেঁচড়া কিছু বুদ্ধিজীবী আছে, মানে তাদেরকে কি বলবো, গালাগালি দিতে হবে এবারে। মানে মা তুলে যে গালাগালি আছে না, এখন যদি বুদ্ধিজীবীর বেটা বলা হয় তাহলে মনে হয় সেই সমান হয়ে যাবে। এই জায়গায় পৌঁছে গেছে, বুদ্ধিজীবীর ছেলে বললে খারাপ কথা এসে যাবে। এখন সেই জায়গায় যাচ্ছে বুদ্ধিজীবীরা, কোন জায়গায় নিজেদের নিয়ে গেছে, এখন চুপ করে বসে আছে, কোথায় কার তলায় ঢুকে আছে কে জানে, তারা কোনো কথা বলছে না। এলিট সম্প্রদায়, এলিট সমাজ, যারা সব বড় বড় কথা বলেন, আমরা এলিট সমাজের লোক। বাংলাদেশে বহু এলিটকে রাস্তায় লুটিয়ে দিয়েছে, মেরে ছুটিয়ে দিয়েছে, কারণ টাকা পয়সা বাঁচাতে পারবে না। শুধু হিন্দু নামটা আছে বলেই সর্বনাশ, হিন্দু হলেই মারো, বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশের হিন্দুদের জন্য তাই আজকে আমাদের সবাইকে নামতে হবে। আর এই বুদ্ধিজীবী এবং যারা যারা নামছে না, যারা যারা স্পিচ দিচ্ছে না, তাদের সবাইকে হিন্দুদের আজকে চিনতে হবে। না চিনলে আমাদের মুশকিল আছে। বিপদের দিনে আপনার পাশে যে থাকবে সেই আপনার বন্ধু, বাকি কেউ নয়, এটা মনে রাখবেন। আজকে সনাতনীরা বিপদে আছে, বিপদে আছে। হয়তো আমার কথা শুনে আপনার মনে হবে আমি কোনো উগ্র মৌলবাদী টাইপের কথা বলছি, কিন্তু আমি তা বলছি না। আমি বলছি আসল সত্যিটা। আজকে যদি আপনি বিপদে না ঝাঁপান, পাশের বাড়ির বিপদে যদি আপনি না নামেন, তাহলে আপনার বিপদে কেউ আসবে না। দৃষ্টান্ত স্থাপন আপনি করুন যে আমি নামছি, আমার পাশের বাড়ি, আমার পাশের দেশ, সেখানে থাকা আমার আপনজন, আমার নিজের লোক, এটা ভাবতে শিখুন। সনাতনীরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, আমার লোক, এটা ভাবতে শিখুন। তাহলে তারাও ভাববে আপনিও তাদের লোক। নচেত আমরা, মনে রাখবেন, আমাদের কোনো জায়গা নেই গোটা পৃথিবীতে, আমাদের একটাই দেশ, সেটা হচ্ছে এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ যদি কোনোদিন এই ছাড়া হয়ে যায়, কারণ দেখছেন তো বাংলাদেশের মুসলমানদের লক্ষ্য এখন হচ্ছে ভারতবর্ষ, বলছে গজবে হিন্দ করব, গজা খাইয়ে কোথায় পাঠিয়ে দেবো তা জানে না। ছেঁচড়াগুলো, কাঠমোল্লাগুলো গজবে হিন্দ করবে, মানে কি বলবো, খারাপ কথা এসে যাচ্ছিল মুখে। এই জায়গায় পৌঁছে দেওয়া যায় এদেরকে। ভারত সরকার এবারে উচিত রিয়্যাক্ট করা, আমার মনে হবে রিয়্যাক্ট করবে। ইস্কনের ওপর হামলা চলছে, ইস্কনের এই সন্ন্যাসীদের ওপর হামলা চলছে, অ্যারেস্ট করে রাখা হয়েছে। আপনি দেখেছেন ভারতবর্ষের বুকে থাকা ইস্কনের বড় বড় যে সমস্ত প্রচারক বা যারা যারা আছেন আর কি, প্রভু, তারা কিছু বলছে? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘে তবু কার্তিক মহারাজ বলেছেন। রামকৃষ্ণ মিশন জানি না, এখনো কোনো বিবৃতি আমি অন্তত শুনিনি। মানে আপনারা কি সব আলাদা আলাদা নাকি? মনে রাখবেন, কোথাও কেউ কিন্তু আলাদা নয়। বাংলাদেশে থাকা কোনো রামকৃষ্ণ মিশনের ভক্ত যদি হয়, তাকেও কিন্তু পিটছে হিন্দু বলে। আপনি যে পন্থ, যে মত, যে কোনো জায়গা আপনি ইউজ করুন, ব্যবহার করুন, সেই মতের আপনি হন, আপনার অধিকার আছে সম্পূর্ণ। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের পরিস্থিতি বলছে, বাংলাদেশে যা হচ্ছে সেখানে কেউ কোনো পন্থ এসব দেখছে না, দেখছে হিন্দু কিনা। খারাপ কথা বললে অন্য কথা এসে যায়, তো সেই জায়গাটা দেখছে যে কোনটা কে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, পাকিস্তানি সেনারা যখন বাংলাদেশের শেষের দিকে, মানে ৭১-এর আগে, এই বেঈমান বাংলাদেশ এখন ভুলে গেছে যারা আছে আর কি, ইউনুস ৮৪ বছর বয়সে, বুড়ো বয়সে রাজত্ব পাচ্ছে, ভুলেই গেছে মাফিয়া রাজ করতে গিয়ে। যখন ৭১-এর যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ,
তখন কিন্তু বাঙালি মানে কে হিন্দু না মুসলমান দেখার জন্য প্যান্ট টেনে টেনে দেখছিল। আজকেও সেই জায়গায় আছে, প্যান্ট টেনে টেনে দেখে দিচ্ছে কে কোনটা জাতিতে আছে, কোন ধর্মের আছে, তারপর তাকে মারা হচ্ছে, চিহ্নিত করে করে ভারী ভাঙচুর করা হচ্ছে। একজন ডাক্তারবাবু ফণীভূষণ তার নাম, তাকে তার চেম্বারে ঢুকে মারা হচ্ছে। সব ভিডিও এখন ভাইরাল, দেখুন আমি দিতে পারতাম আপনাদের সামনে, কত দেব, কত দেখবেন আপনি মারার ছবি, কত মারার ভিডিও দেখবেন আর আফসোস করবেন। ভারতবর্ষের বুকে বহু সন্ন্যাসী তারা আওয়াজ তুলেছেন। দেবকী নন্দন যিনি আছেন কথাবাচক, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে ইসকনের সন্ন্যাসীরা কেন এখনো পর্যন্ত কিছু বলছেন, তাদের তো প্রচুর ভক্ত। আরে সেই ভক্তরা যদি সবাই মিলে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে ঘেরাও করে, তাতেই বাংলাদেশ হাইকমিশনের অনেকের মাথায় অনেক কিছু উঠে যাবে, কিন্তু করছে না। সবাই যেন কেমন কেমন চুপচুপ চুপচুপ করে আছে। বীর মনে হয় ইসকনের মধ্যে থেকেই চিন্ময় কৃষ্ণ প্রভুই ছিল, আর বাকি কোনো বীরকে আমি দেখতে পাচ্ছি না। জানি না কেন। শ্রীকৃষ্ণের বাণী যারা বলেন, শ্রীকৃষ্ণের গীতা যারা বই মানে পুস্তক যারা দান করেন সবাইকে, যারা গীতার পথ, গীতার মত, শ্রীকৃষ্ণের মত নিয়ে চলেন, তারা কি করে প্রতিবাদ বিমুখ হন? গীতা পড়ে কি কেউ ওই অস্ত্র ছেড়ে নিরস্ত্র হতে পেরেছে? আমার তো জানা নেই। গীতা শুরুই হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজুৎসব মামেকা পাণ্ডবাস্য কিম কুর্বত সঞ্জয়। গীতা শুরুতেই আছে, গীতার শেষেও আছে যুদ্ধ। গীতা সম্পূর্ণ শ্রীকৃষ্ণের বাণী, সেই বাণী শোনার পরে অর্জুন কিন্তু ওই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায়নি, বধ করে দিয়েছিল একে একে সবাইকে বধ করেছিল। শ্রীকৃষ্ণের বাণী শোনার পরে, শ্রীকৃষ্ণের বাণী রাত দিন গলায় জপ করার পরে কি করে চুপ করে আছেন আপনারা আমি জানি না। আমার মনে গীতাটা ভালোভাবে অধ্যয়ন করতে পেরেছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু, পেরেছিলেন মনে হয়। তাই তার প্রতিবাদ দীপ্ত কণ্ঠে বাংলাদেশের হিন্দুদের একত্রিত করেছে এবং তারা সবাই লড়াইয়ে নেমেছে। আর সেই লড়াই ছেড়ে চিন্ময় কৃষ্ণ প্রভু কারাগারে থেকেও শ্রীকৃষ্ণের কারাগারের মতো, মানে কারাগারে থাকা জানেন তো, জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, সেই কারাগারে গিয়ে মনে হয় তার জীবন পুরোটাকে সম্পূর্ণ করছেন। আরে এরকম হওয়া উচিত, কোন ধর্মগুরু এরকম হওয়া উচিত। আজকে ধীরেন্দ্রনাথ শাস্ত্রী তিনিও কিন্তু বাগেশ্বর ধাম যিনি আছেন, তিনিও কিন্তু আওয়াজ তুলছেন, তিনিও বলছেন একতা হওয়ার জন্য, তিনিও বলছেন বাংলাদেশের হিন্দুদের জন্য আওয়াজ তুলছেন। বাংলার বুকে গুরুরা কোথায় শুয়ে পড়েছেন জানি না, কেন আওয়াজ নেই? এক একটা জায়গায় এক একটা মত, এক একটা পথ ধরে সবাই আছেন, কিন্তু তারা কেউ আওয়াজ তুলছেন না। ভারত সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে গুরুদেরই, ধর্মগুরুদের। বাংলাদেশের পরিস্থিতি যেভাবে ভারত সরকারের অপমান করছে, তারা যেভাবে বোঝাচ্ছে যে কিচ্ছু চাই না। শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে বলেছে, আবারও বলছে, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সেটাই রাস্তা, অর্থাৎ সমস্ত রপ্তানি বন্ধ করে দিতে হবে, আমদানি বন্ধ করে দিতে হবে। আরে আমরা পারি, এটা বোঝাতে হবে। মনে পড়ে যে অটল বিহারী বাজপেয়ীর কথা, পোখরানে পরমাণু বিস্ফোরণ করার পরে অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে যদি সবাই, কিন্তু সমস্ত গোটা বিশ্ব তাদের বলেছিল আমাদের ভারতবর্ষকে প্রতিবন্ধ লাগাতে চেয়েছিল, আমেরিকা থেকে শুরু করে সবাই, কিন্তু ভারতবর্ষ থেকে ডবল কাঁচকলা দেখিয়ে দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। তিনি বলেছেন আমরা ঘাস খেয়ে নেবো, কিন্তু আমরা মাথা নত করবো না, ঘাস পাতা রুটি করে নেব। এই দম চাই, এই গার্ডস চাই। ইন্দিরা গান্ধী ৭১ যুদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু সেই দিনের পরিস্থিতি আজকের নয়। আমি আবারও বলছি, কারণ সেদিনই মুক্তিযোদ্ধারা রেডি ছিল। আজকে কি আছে সনাতনীরা লড়াই করার জন্য? এই প্রশ্নটা আমার কাছ থেকে রইল। যদি সনাতনীরা রেডি হয়ে থাকে বাংলাদেশের বুকে যে আমাদের একটা দেশের দরকার আছে, হিন্দু দেশ, বাংলাদেশকে টুকরো করে, তাহলে জানবেন সহায়তা আসবেই। কিন্তু সেই জায়গায় কি আছে? লড়াইয়ের জায়গায় কি আছে? এই প্রশ্নগুলো আছে। কারণ নিরপরাধ কোনো কিছু না করা মানুষকে শুধু শুধু নির্বিচারে খুন করে দিয়েছে ইউনূস সরকারের এই জল্লাদ কসাইরা। জবাই করছে, একটা দুটো ইসকনকে ধরো আর জবাই করো, সেই একই কথা, জবাই করো। সেই মোগল রাজ থেকে চলে আসছে, জবাই করো, কেটে দাও, কতল করো, জবাই করো। আজও শুনতে হচ্ছে। ভারত সরকার এবার রিয়াক্ট করবেই, এটা আমার বিশ্বাস, পূর্ণ বিশ্বাস। এবং শুভেন্দু অধিকারী যে রাস্তা আগেও দেখিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, আজ বন্ধ হয়ে গেছে।
স্লোগান আর নরেন্দ্র মোদী বলেই না। আবার শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন যে সব কিছু রপ্তানি করা বন্ধ করার দরকার আছে, আর ভিসা না দেওয়া। আমার মনে হয় এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় ভারত সরকার এসে গেছে, এবং ভারত সরকার নেবে বলে আমার বিশ্বাস। কারণ মোদীকে যা চিনি আমরা, যে নরেন্দ্র দামোদর দাস মোদীকে আমি চিনি, যাকে আমি বলি সন্ন্যাসী রাজা, সে যদি এবার না পদক্ষেপ নেয় তাহলে আমাদের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়াও আসবে। সবকিছু দেখে সবকিছু বুঝে জানি আমি হট করে কোনো কিছু করা যায় না, কিন্তু এমন কিছু পদক্ষেপ নিতে হবে যাতে ইসকনের লোকেদের কিল করার নাম করে গোটা হিন্দুদের কিল করা, মানে মেরে ফেলা এবং জবাই করা, এবং তারপরে বাংলাদেশ ছাড়া করা, এসবগুলো বন্ধ হয়। আর আমাদেরও কিছু কাজ আছে, বলি আমাদেরও কিছু কাজ আছে। সে কাজটা হচ্ছে রাস্তায় নামা তো আমরা নামবই, সবাই প্রতিবাদ করব, বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন জায়গা থেকে। বহু সব ছোট ছোট নিজেদের মতো করে গোষ্ঠী ফোষ্ঠী করেছেন, দেখেছি, গ্রুপ করেছেন, কেউ ফেসবুক বিপ্লব আছেন, মানে ফেসবুকে যোদ্ধা, বাইরে কাঁচকলা, এই যারা আছেন তারা সবাই নামুন। যারা বিভিন্ন সেনা করে, যেমন শুনেছি বঙ্গীয় সেনা আছে, বঙ্গীয় হিন্দু সেনা, নামুন। সনাতনী হিন্দু সেনা কিন্তু ত্রিপুরার বুকে কাজ করেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নেমেছে, বিশ্ব হিন্দু পরিষদ নামছে, হিন্দু জাগরণ মঞ্চ নামছে, বিজেপি নেমেছে, রাজনৈতিক দল হিসেবে বিজেপি নামছে, এবং একদম সামনের সারিতে আছে বিজেপি। বাকি যারা যেখানে সংগঠন করেছেন সবাই একত্রিত হয়ে একসঙ্গে নামুন। গুরুরা, যারা বাড়ি বাড়ি গিয়ে পুজো করেন পুরোহিতরা, যারা মঠে বসে আছেন সন্ন্যাসীরা, আওয়াজ তুলুন। এরকম না হয় যে বাংলাদেশে বাঙালি হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে আর তার জন্য আওয়াজ তুলছে কিন্তু উত্তরপ্রদেশ, তারপর অন্যান্য রাজ্যের সাধু মহন্তরা, আর বাংলায় থাকা সন্ন্যাসীরা সব চুপ করে আছেন। আমাদের কাজ হচ্ছে তাদেরকে জাগানো, আপনাদের কাজ হচ্ছে সবাইকে নামানো। প্রতিবাদ হবে। অনেকে বলছেন, দেখছিলাম যে বাংলার বুকে কেন এসব প্রতিবাদ করবে। বাবা, ইসরায়েল অ্যাটাক করলে এখানে যখন প্রতিবাদে মিছিল নামে, রাস্তা জাম করে দেবো, বন্ধ করে দেবো, আমরা স্তব্ধ করে দেবো, আওয়াজগুলো যখন ওঠে তখন কি নাকে সর্ষে তেল দেন, নাকি চোখের মধ্যে অন্য কিছু ঢেলে ঘুমিয়ে পড়েন? প্রশ্নগুলো আসে। আর রুদ্রবার্তা মানে আনকাট, যে কদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো, মরে গেলাম তো চুকে গেল, যতক্ষণ আছি লড়ে যাব, এটা আমি বিশ্বাস রাখি। তাই আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটা দেখে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটাই ঠিক, ভারত সরকারকে এবার পদক্ষেপ নিতেই হবে, এবং আমরা সবাই এই একই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছি যে এনাফ ইজ এনাফ, অনেক হয়ে গেছে। আর শুভেন্দু অধিকারীর কথাগুলো ঠিক যে সমস্ত রপ্তানি বন্ধ করা উচিত এবং ভিসা বন্ধ করা উচিত। যদি মনে হয় আপনিও ভাবছেন, তাহলে অবশ্যই এই প্রতিবেদনটাকে 100 জনের কাছে শেয়ার করবেন। এটা আপনারও কর্তব্য, আপনার নৈতিক দায়। কারণ আমি আমার মতো বলে গেলাম, এরপর আমাকে থ্রেট দেবে, কে কি দেবে আমি পরোয়া করি না, কিন্তু আপনার কাজ এগিয়ে যাওয়া। এগিয়ে যান, এগিয়ে চলুন, এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ সনাতনীদের বাঁচার জায়গা নেই। মুসলিম ব্রাদারহুডস থাকতে পারে, খ্রিস্টান ব্রাদারহুডস থাকতে পারে, ইহুদিদের ব্রাদারহুডস থাকতে পারে, সনাতনীদের কেন থাকবে না? কোনো সনাতনী পৃথক নয়। বাংলা বলুক, বিহারি বলুক, পাঞ্জাবি বলুক, যে যাই ভাষা বলুক, আমরা সবাই এক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমরা সবাই এক। তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আমরা সবাই এক। এই এক হওয়ার কথা ভাবুন। সবার উপরে আমাদের কাছে দেশ, তারপরে আমার কাছে সনাতন ধর্ম। কারণ এই দেশ না থাকলে আমাদের ধর্ম থাকবে না, আর ধর্ম না থাকলে আপনার অস্তিত্ব শেষ। আর যদি মনে হয় আমার কথাগুলো ঠিক, জানাবেন। আর যদি মনে ভুল, সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং জানাবেন আপনি কি ভাবছেন। আসি, দেখা হবে এর পরের রুদ্রবার্তায়। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন। আর দেখুন, বাংলাদেশের সনাতনী হিন্দুরা, বাঙালি হিন্দুরা এত মার্কে, এত অত্যাচারিত হয়ে 7%, 8% হয়ে গিয়েও লড়াই ছাড়ছে না। গর্ব করুন তাদের নিয়ে। বলুন, আমরা তোমাদের পাশে আছি, দরকার পড়লে সাথে আছি, বেশি দরকার পড়লে ঢুকে গিয়েও সাথে আছি। চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয়।